আমাবাস একটি ভুতুড়ে কাহিনী, যাতে ভূত আছে, টুইস্ট আছে, আর আছে হত্যার রহস্য। সব মিলিয়ে গা ছমছমে ভরা একটি মুভির প্রথমে দেখা যায় অহনা অ্যালবামে একটি খুব সুন্দর বাড়ির ছবি দেখছিল এবং সেটা দেখে সে আকর্ষিত হচ্ছিল। সে করণকে ডাকতে থাকে। করণ সেখানে আসে। তখন অহনা তাকে বলে যে সে জানতে পেরেছে যে করণ তাকে নিয়ে প্যারিসে যাচ্ছে ঘুরতে এবং সেখানে প্রপোজ করতে, কিন্তু সে প্যারিস যেতে চায় না। সে তখন অ্যালবামের সেই ছবিটি দেখিয়ে বলে এখানে যেতে চায়। করণ বলে এটা সামার হাউস, এখানে গেলে তুমি বোর হয়ে যাবে। অহনা তাও বলে যে সে সেখানে যাবে। এরপর করণের ঠাকুমা সেখানে আসে আর বলে তোমরা সামার হাউসেই যাও, কদিন পরে অহনা আমাদের বাড়ির বউ হবে, তো ওরও তো ওটা দেখা উচিত। অহনা খুব খুশি হয়, কিন্তু করণ অন্য ঘরে গিয়ে তার ঠাকুমাকে বলে 8 বছর আগে যা ঘটে গেছে তারপরেও সেখানে আবার যাওয়া কি ঠিক হবে? তার ঠাকুমা বলে এবারে আর কিচ্ছু হবে না। এরপর তারা রওনা দেয় সামার হাউসের উদ্দেশ্যে। সেখানে কোটি নামে এক কেয়ারটেকার দেখাশোনা করত, কিন্তু তাকে দেখা যায় না। করণ দরজার কাছে অহনাকে থাকতে বলে গটিকে খুঁজতে যায়। অহনা দেখে দরজাটা একটা মন্ত্রপুত কাপড়ের পুঁটলি দিয়ে বাঁধা আছে। সে এসব বিশ্বাস করতো না। সে সেটি খুলে ফেলে দেয়। সে দরজা খুলে বাড়ির ভেতরে গিয়ে ঢোকে। বাড়ির ভিতরটা ছিল আবছা আলো আঁধারির মতন। সে দেখে সিঁড়ির তলায় কিছু মূর্তি। তারপর সে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। লাইট জ্বালায়, কিন্তু সেটা দপদপ করে জ্বলে উঠে আবার নিভে যায়। সে অন্ধকারের মধ্যে একটা ঘরে ঢোকে, কিন্তু বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। অন্য আরেকটি ঘরে ঢুকতে গিয়ে দেখে সেটি লক করা আছে। এরপর সে ওপরের জানালা দিয়ে করণকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আর তাকে ডাকতে থাকে, কিন্তু জানালা বন্ধ থাকায় করণ তা শুনতে পায় না। ওদিকে অহনার পিছনে এক ছায়ামূর্তি এসে দাঁড়ায়। অহনা পেছন ফেরে, কিন্তু কাউকেই দেখতে পায় না। এরপর সেই বন্ধ ঘরের কথা অহনা করণকে জিজ্ঞাসা করে। সে বলে এটা অনেক দিন ধরেই বন্ধ আছে। এরপর করণের কাছে তার ডক্টর শিবানীর কল আসে। তাদের কথায় বোঝা যায় যে 8 বছর ধরে এই ডক্টর শিবানী করণের চিকিৎসা করছে। সেটা একটা মেন্টাল প্রবলেম এবং তার মাইগ্রেন আছে। শিবানী তাকে মেডিসিন নিতে বলে টাইম মতো। এরপর রাতে করণ ও অহনা ঘুমাচ্ছিল। তখন অহনা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। পরের দিন সকালে করণ গটিকে নিয়ে বাজারে যায় এবং রান্নার জিনিসপত্র আনে। রাতে তারা ভালো ডিনার করে। তারপর অহনা ঘরে গিয়ে চুল আঁচড়াতে থাকে। তখন করণ এসে তাকে বলে জানো না, রাতে চুল আঁচড়াতে নেই, তাতে করে অশরীরী আসে। অহনা বলে তুমি এসব কবে থেকে মানছো? এরপর তারা রাতে ঘুমোতে যায় আর করণ স্বপ্নে দেখে সেই বন্ধ ঘরে একটি মেয়ে আয়নার মধ্যে দিয়ে তাকে ডাকছে আর তার মুখটা কেমন হয়ে যাচ্ছে। তার ঘুম ভেঙে যায়। পরের দিন করণ অহনাকে তাদের হস্টেল দেখাতে নিয়ে আসে। সেখানে মিস স্মিথের সাথে দেখা করে। সে খুব খুশি হয়। মিস স্মিথ অহনাকে সেই আগের অনেক ফটো দেখায় আর তার বেস্ট ফ্রেন্ড সমীরের ফটো দেখায় আর বলে এরা তিনজনে খুব ভালো বন্ধু ছিল। অহনা বলে আর কে ছিল? স্মিথ বলে আরেকটি মেয়ে ছিল, তার নাম বলতে গিয়ে আর বলতে পারে না। ঠিক সেই সময় করণ এসে বলে আপনি কী সব পুরনো কথা আবার বলতে বসেছেন? অহনা চলো, এবারে কিন্তু সন্ধে হয়ে আসছে। অহনা মেয়েটির নাম আর জানা হয় না। বোঝা যায় যে করণ এই ব্যাপারটা নিয়ে আর কোনো কিছু জানাতে চাইছিল না অহনাকে। সেই রাতে করণ আবারও ভয়ানক স্বপ্ন দেখে। পরের দিন সে আবার ডক্টর শিবানীর সাথে কথা বলে। শিবানী তাকে বোঝায় ওটা বাস্তব নয়, ওটা স্বপ্ন ছিল। তুমি একটা পিলের জায়গায় 2টো পিল খাও, সব ঠিক হয়ে যাবে। এরপর সন্ধেবেলা অহনা বাইরে খুব সুন্দর করে আলো দিয়ে সাজায়। তারা টেবিলে বসে পান করতে থাকে। তারপরে অহনা মজা করে একটা গাছের দিকে ছুটে যায় এবং তার পিছনে লুকায়। সেখানে করণ তাকে বারবার যেতে বারণ করে আর বলে চলে আসতে, কিন্তু অহনা না এসে সেখানেই লুকিয়ে থাকে। করণ কিন্তু সেখানে না গিয়ে সোজা বাড়িতে ঢুকে যায়। অহনা খুব অবাক হয়
আর সেও তখন বাড়িতে চলে আসে। এদিকে দেখা যায় যে করণের চার্চের ঘণ্টা, ঘড়ির আওয়াজ এইগুলো শুনলে তার খুব প্রবলেম হচ্ছিল। কারণ তার হয়তো মাইগ্রেন ছিল সেই কারণে, কিন্তু এসবের কারণ আমরা পরে জানতে পারব। তার রাতে সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখাও বন্ধ হয় না। সেদিন রাতে তার ঘুম ভেঙে যায়, আর সেই বন্ধ ঘরটা সে দেখে খোলা হয়েছে। সেই ঘরেতে করণ যায়, সেটা আলো দিয়ে সাজানো, আর ঘর ভর্তি একটি মেয়ের ছবিতে ভর্তি ছিল। তার নাম ছিল মায়া। সেই ঘরে অহনা দাঁড়িয়েছিল, অর্থাৎ সে সেই ঘরটা আবিষ্কার করে ফেলে। সে করণকে মায়া সম্পর্কে জানতে চায়। করণ তখন বলে যে 8 বছর আগে যে ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনা আবারও তোমাকে বলতে হবে, নাহলে তুমি কিছুই বিশ্বাস করবে না। এক রাতে মায়া, করণ আর সমীর তিনজনে পার্টিতে যাওয়ার পরিকল্পনা করে। সেজন্য মায়া মিসেস স্মিথের কাছে অনুমতি নিতে আসে। সে তার মাথায় ক্যাপ পরেছিল। সে বিশ্বাস করত রাতে চুল আঁচড়ালে ভূত আসে। স্মিথ তাকে বলে এসব কুসংস্কার। যাই হোক, এরপর মায়া পার্টিতে যায়, আর করণ ও সমীরের সাথে খুব নাচাগানা করে। এরপর পার্টি শেষ হলে সমীর বলে যে সে জার্মানে যাওয়ার জন্য ইন্টার্নশিপ লেটার পেয়ে গেছে। তখন সমীর তাকে গিফট হিসেবে কি নেবে সেটা করণের কাছে জানতে চায়। করণ বলে তুই যা চাস তাই দেব। তখন সমীর বলে সে মায়াকে চায়। কিন্তু তারা তিনজনে এতই সুন্দর বন্ধু ছিল যে এই কথাটার তারা অন্য কোনো মানে করেনি। তাই মায়াও রাজি হয়ে যায়, করণও রাজি হয়ে যায়। কিন্তু তারা জানতো না যে এর পিছনে সমীরের কি দুরভিসন্ধি ছিল। সে এরপর মায়ার সাথে অসভ্যতামি করতে যায়, কিন্তু করণ সেখানে এসে যায় আর সমীরকে বার করে দেয়। আর তারপর দিয়ে সমীরকে আর কোনো দিন সেখানে দেখা যায় না। তারপরে যেদিন মায়ার জন্মদিন ছিল সেদিন করণ তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই সামার হাউসে ডাকে। মায়া আসে। অনেক গিফট আর আলো দিয়ে বাড়ির ভিতরটা সাজানো ছিল। মায়া সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসে আর সেই ঘরটায় যায়। ঘরটা খুব সুন্দর করে সাজানো ছিল। তখন সেখানে করণ আসে আর তাকে প্রপোজ করে রিং দিয়ে। কিন্তু এই ঘরেই মায়া করণের কাছে মরে যায়। সেজন্য সে তারপর দিয়ে এই ঘরে কোনো দিনও ঢোকেনি। এই সমস্ত ঘটনাটা করণ অহনাকে বলে। এরপর করণ ওই ঘর থেকে বেরিয়ে যায়, আর অহনা বসে থাকে। সে কাঁদতে থাকে। সে বুঝতে পারে যে সে করণকে ভুল বুঝেছিল। এই সময়তে হঠাৎ নিচ থেকে করণের আওয়াজ আসে, অহনা বলে সে চিৎকার করে ওঠে। অহনা বেরিয়ে আসে ঘর থেকে। সে দেখে সিঁড়ির নিচে করণ পড়ে আছে। সে ছুটে নিচে নামে, আর করণের কাছে যখন যায় করণ তখন উপরের দিকে হাত তুলে মায়া বলে অজ্ঞান হয়ে যায়। অহনা সেই দিকে তাকিয়ে দেখে সত্যি তো এক ছায়ামূর্তি দাঁড়িয়ে। তখন সে বিশ্বাস করে এবং সে ভাবে যে নিশ্চয়ই এই বাড়িতে কেউ তো আছে। সে এরপর ডক্টর শিবানীকে সামার হাউসে ডেকে আনে, কিন্তু তারা তখন কেউই জানতো না যে সত্যি 8 বছর আগে এখানে কি ঘটেছিল। শিবানী বলে সে সব রকম সাহায্য করবে করণকে ঠিক করার জন্য। করণ ঘুমাতে থাকে। অহনা হঠাৎ কিছু শব্দ পায়। সে জানালা দিয়ে নিচে দেখে কেউ দাঁড়িয়ে। সে নিচে নেমে আসে আর বলে, মায়া তুমি কেন এরকম করছো? এমন সময় সে শুনতে পায় কেউ বলছে, করণ তো বাড়িতে একা আছে তাই না? ভুতুড়ে গলায় এই কথাগুলো সে শুনতে পায়। অহনা বাড়িতে ছুটে আসে। শিবানীও সেখানে যায়। দেখে একটি কালো ছায়ামূর্তি। অহনা সোজা এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ও মা, এ তো ভূত নয়, একটা জলজ্যান্ত মেয়ে। অহনা বলে, কে তুমি? এখানে ঢুকলে কি করে? সে বলে সে মায়ার ছোট বোন রুহি। সবাই অবাক হয় আর জানতে পারে সে গটির সাহায্যে এই বাড়িতে ঢুকতে পারে। করণের টাকা আছে, তাই সে অপরাধ করেও দিব্য বেঁচে আছে। সে বিশ্বাস করত যে তার দিদিকে করণ হত্যা করেছে, তাই তার প্রতিশোধ নিতে এ বাড়িতে আসে। তার দিদির জন্মদিনের দিন করণের বাড়িতে যে যাচ্ছে সেটা তার বোন জানত। রুহি তাদের মা বাবাকে বলে দিদির বন্ধুরাও পার্টি রেখেছে, তাই দিদি গেছে।
সে সেদিন মায়াকে যেতে সাহায্য করেছিল, কিন্তু জানতো না যে তার দিদি আর কোনোদিন ফিরে আসবে না। এরপর মায়া ও করণ সেই রাতে ঘুমাচ্ছিল। হঠাৎ মায়ার ঘুম ভেঙে যায় আর সে কিছু শব্দ পায়। করণকে ডাকে সে। করণ বাড়ির বাইরে এসে দেখার চেষ্টা করে, কিন্তু তাকে পিছন দিক থেকে মাথায় মেরে কেউ অজ্ঞান করে দেয়। তারপর যখন তার জ্ঞান ফেরে সে উঠে ঘরে যায় আর দেখে মায়াকে বীভৎসভাবে কেউ মেরে রেখে গেছে। কিন্তু রুহি বলে অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাটা মিথ্যা, কারণ পুলিশ ইনভেস্টিগেশন করেও জানতে পারেনি যে সেখানে তৃতীয় কেউ আছে। কোনো প্রমাণই তৃতীয় কারুর পাওয়া যায়নি। আর থার্ড পার্সন মায়াকে কেন মারবে? তার সাথে কারোর শত্রুতা ছিল না। তখন অহনার সমীরের কথা মনে পড়ে আর সে বলে, আমি জানি থার্ড পার্সনটা হলো সমীর। সমীর মায়ার সাথে অসভ্যতা করেছিল, করণ তাকে এখান থেকে বার করে দিয়েছিল। সমীরের রাগ ছিল, সেই এই কাজটা করেছে। সেই সময় শিবানী বলে, এটা সমীর করতেই পারে না। অহনা রেগে যায়, বলে তুমি ওকে কেন গার্ড করছো? আসলে শিবানী পুরোটাই জানতো। এমন সময় করণ ঘুম থেকে উঠে আসে। সমীর করতে পারে না, কারণ তার আগেই সমীর মরে গিয়েছিল। এবারে সত্যি ঘটনা জানা যায়। যেদিন রাতে সমীরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই রাতে মায়াকে যখন বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল করণ গাড়িতে করে, সেই সময় সমীর করণের উপর আক্রমণ করে। দুজনের মধ্যে সাংঘাতিক মারপিট শুরু হয়, কিন্তু সমীরের এত রাগ ছিল যে সে করণকে মেরে ফেলার চেষ্টা করে। এই সময় উপায় না দেখে মায়া তাদের পাশে কাঠের দোলনা দিয়ে সমীরের মাথায় খুব জোরে আঘাত করে, আর তাতেই সমীরের মৃত্যু হয়। এরপর মায়া ভয় পেয়ে যায়, কারণ তাকে আশ্বস্ত করে বলে সমীরের কাল জার্মানিতে যাওয়ার কথা আছে, সবাই জানবে ও জার্মানিতে চলে গেছে, তুমি ভয় পেও না। এবারে তারা তাদের বাড়ির সামনে সেই গাছটার নিচে সমীরকে মাটি খুঁড়ে সেখানে শুইয়ে দেয়। কিন্তু হঠাৎ সমীর করণের বুকের কাছটা খামচে ধরে, তারপর শেষ হয়ে যায় একেবারে। তাকে সেখানে তারা চাপা দিয়ে চলে যায়। এবারে বাড়ির মধ্যে হঠাৎ রুহির চিৎকার শোনা যায়। সে ভয়েতে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে একটা ঘরের সামনে। অহনা আর করণ এসে দেখে ঘরের মেঝেতে গটির দেহ দু টুকরো হয়ে পড়ে আছে। এরপর রুহি, শিবানী, অহনা ও করণ একটা ঘরে কথা বলতে থাকে। এমন সময় বাইরে কিছু অদ্ভুত শব্দ শোনা যায়। করণ বাইরে যেতে গেলে অহনা মানা করতে থাকে। করণ বলে, অনেক বছর ধরে এই ভয় মনের মধ্যে নিয়ে আমি বেঁচে আছি, কিন্তু আর নয়, এবারে এর শেষ দেখেই ছাড়ব। সে বেরিয়ে যায়। রুহি গটির ওরকম ভয়ানক মৃত্যু নিজের চোখে দেখে কান্নায় ভেঙে পড়ে। শিবানী তার জন্য জল আনতে যায় আর অহনা তাকে সান্ত্বনা দিতে থাকে। এমন সময় করণ অহনা বলে চিৎকার করে ডাকতে থাকে। অহনা রুহিকে ঘরের মধ্যে একা রেখে বেরিয়ে যায়। রুহি হঠাৎ অদ্ভুত আওয়াজ পায় ঘরের মধ্যে। তারপর দেখা যায় ওই ঘরের বড় আয়নাটায় চির ধরেছে, আর সেটা ফেটে গিয়ে কাঁচগুলো রুহির দিকে ছুটে আসছে। রুহি নিজেকে বাঁচাতে পারে না, তার সারা শরীরে কাঁচ বিঁধে যায় আর তার মৃত্যু হয়। অহনা আর শিবানী এসে সেই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। শিবানী অহনাকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে, কিন্তু অহনা যেতে চায় না। সে বলে করণকে ছাড়া সে কিছুতেই এখান দিয়ে যাবে না। এমন সময় করণ বেরিয়ে আসে বাড়ি থেকে। অহনা তাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। এবারে দেখা যায় করণের মুখ পাল্টে সমীরের মুখ হয়ে যায়। সে অহনাকে বলে, এবারে তোমার পালা। সে তার গলা টিপে ধরে। শিবানী এসে অহনাকে ছাড়ানোর চেষ্টা করে। শিবানীর হাতে ছিল ওম লেখা শিবচিহ্ন। সেটা সমীর দেখা মাত্র অহনাকে ছেড়ে দেয়। তারা সেখান দিয়ে একটা ঠাকুর ঘরে ঢুকে পড়ে। অহনা বলে, আমি তো কিছু বুঝতে পারছি না শিবানী, কি করলে করণ ফিরে আসবে? আর সমীরই বা ফিরে এলো কি করে? তখন শিবানী বলে, সমীর কোনো দিনই কোথাও যায়নি। 8 বছর ধরে সমীরের আত্মা করণের মধ্যে আছে, আর আজ অমাবস্যার রাতে করণ এখানে আসায় তার আত্মা আরও শক্তিশালী হয়ে উঠেছে। তখন তারা করণের চেহারায় সমীরের আওয়াজ শোনে। সে বলে, ঠিকই বলেছ,
তুমি ঠিকই বুঝেছ শিবানী, কিন্তু অনেক দেরিতে। আর করণ, সে তো যাকে ভালোবাসে তাকেই বিয়ে করতে চায়। একটা মেয়ের সাথে সারা জীবন থাকা যায় নাকি? তাই জন্যেই তো আমি মায়াকে মেরে ফেলেছি। এবারে দেখা যায় মায়াকে সে কী করে মেরেছিল। শিবানী অহনাকে বলে, আমাদের এবারে একটা কাজ করতে হবে। যে গাছের তলায় সমীরের দেহ পোঁতা আছে সেখানে গিয়ে সেটা পোড়াতে হবে। এছাড়া আর কোনো রাস্তা নেই। এটা করলে করণকে বাঁচানো যাবে। এবারে সমীর করণের গলায় বলতে থাকে, অহনা আমাকে বাঁচাও। অহনা এই শুনে যেতে চায়। শিবানী তাকে আটকাতে চেষ্টা করে। যখন সে আটকাতে পারে না তখন সে অহনাকে ঠাকুরের একটি চাদর গায়ে জড়িয়ে দেয়। এবারে দুজনে বেরিয়ে আসে। সেই গাছের নিচে দাঁড়িয়েছিল করণ। অহনা অনেক সাহস করে এগিয়ে যায় করণের দিকে আর তাকে জড়িয়ে ধরে। সমীর ভাবে এবারে অহনাকে শেষ করবে, কিন্তু অহনা সেই ঠাকুরের চাদর দিয়ে তাকে জড়িয়ে ধরে। সে চেঁচাতে থাকে। অন্যদিকে শিবানী পেট্রোল এনে সে জায়গাটায় ঢেলে জ্বালাতে যায়, কিন্তু পারে না। করণরূপী সমীর তার হাত থেকে কামড়ে ওই ওং লেখার অংশটা কেটে ফেলে দেয়। শিবানী সেখানেই শেষ হয়ে যায়। অহনা বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে, কিন্তু সেই আত্মার সাথে পারে না। তাও কোনো রকমে অহনা তাকে ঠেলে ফেলে দিয়ে ঠাকুরের ঘরে গিয়ে ঢুকে পড়ে। তার মনে পড়ে যে ঠাকুরের ঘণ্টার আওয়াজ করণ সহ্য করতে পারে না। তখন সে ঠাকুর ঘরে যত ঘণ্টা ছিল একসঙ্গে বাজাতে থাকে। এবারে বোঝা গেল যে করণ কেন চার্চ বা মন্দিরের ঘণ্টার আওয়াজ সহ্য করতে পারত না। আসলে তার ভিতরে থাকা সমীরের আত্মা সহ্য করতে পারত না। অহনা খুব জোরে জোরে সেই ঘণ্টাগুলো বাজাতে থাকে। সমীর বাধ্য হলো তখন করণকে ছেড়ে যেতে। অহনা এবারে করণের কাছে আসে। করণ বলে, সমীর এখন গেলেও সে কোনো দিনও আমাকে ছাড়বে না। অহনা কারণ জানতে চাওয়ায় করণ দেখায় সমীর মরে যাওয়ার ঠিক আগে তার বুকে তার হাতের নখ দিয়ে নিশানা দিয়ে গিয়েছিল। তাই তাকে শেষ করতে হলে করণকে মরতেই হবে। করণ সেই গাছের নিচে ছুটে যেতে থাকে যেখানে শিবানী আগুনটা জ্বালাতে পেরেছিল। অহনা চেষ্টা করে তাকে বাঁচাতে। অন্যদিকে সমীর নিজের জন্য করণকে বাধা দিতে থাকে। অহনা শেষ চেষ্টা করে করণের হাতটা ধরে, কিন্তু পারে না। করণ সেই আগুনের মধ্যে ঝাঁপ দেয় আর শেষ হয়ে যায় সমীরও। অহনা সেখানে বসে পড়ে, কাঁদতে থাকে। এরপর পুলিশে খবর পেয়ে সেখানে চলে আসে। শেষ দৃশ্যে দেখা যায় করণের বুকে সমীরের যে চিহ্ন ছিল সেই চিহ্ন কিন্তু অহনার হাতেও। মুভিটি এখানেই শেষ হয়। তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। আর লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো। ওটা করতে তোমরা ভুলো না। আর তোমাদের ভালো লাগা আমাকে এই কাজটা করতে অনেক উৎসাহ দেবে। থ্যাংক ইউ।